সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা প্রতিবেদন শুরু করছি। আমি এখন শিয়ালদা স্টেশনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখন সময় হচ্ছে 7:57 বাজে। আমার গন্তব্যস্থল হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মধ্যে একটি ছোট্ট গ্রাম, যার নাম হচ্ছে ধান্যকুড়িয়া। এই ধান্যকুড়িয়া গ্রামে প্রায় অধিকাংশ মানুষই ভগবান কৃষ্ণের ভক্ত। তাই আমি চলেছি আজকে আপনাদের ধান্যকুড়িয়াতে একটি সুন্দর জগন্নাথ মন্দির দর্শন করানোর জন্য। চলুন তাহলে, শিয়ালদা থেকে আমার জার্নি শুরু হচ্ছে। আমি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবো। হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জানগর বলে একটা স্টেশন আছে, সেই কাকড়া মির্জানগর স্টেশনে গিয়ে ওখান থেকে অটো বা টোটো ধরে এই বদ্রিষ্ণু গ্রাম ধান্যকুড়িয়াতে যাব। হাসনাবাদ লোকাল 10 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে 33517 হাসনাবাদ লোকাল। এখন সময় 8:09 বাজে, 8:20 ছাড়বে, অনেক সময় আছে। শিয়ালদা থেকে কাঁকড়া মির্জানগর স্টেশনের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 20 মিনিট। আর মাঝখানে 18টা স্টেশন থামবে। এখন প্ল্যাটফর্ম 10 নম্বরে ট্রেন দিয়ে দিচ্ছে, এবার ট্রেনে উঠবো। ঠিক 8:20 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসনাবাদের উদ্দেশ্যে। আমি নামবো কাকড়া মির্জানগর স্টেশনে। পাক্কা 1 ঘন্টা 20 মিনিট নিল শিয়ালদা থেকে এই কাকড়া মির্জানগর আসতে। এই কাকড়া মির্জানগর নামটা কিভাবে হয়েছে জানেন তো? ওই দিকটা হচ্ছে কাকড়া আর এই দিকটা হচ্ছে মির্জানগর, এই দুটো মিলিয়ে কিন্তু কাকড়া মির্জানগর নাম হয়েছে এই স্টেশনটার। এই স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, প্ল্যাটফর্মে নেবে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এখানে দেখবেন যে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই অটো কিন্তু যাবে না, এই টোটোগুলো যাবে না, এইগুলো সব কচুয়া ধামে যাবে। আপনাদের যদি যেতে হয় তাহলে ধান্যকুড়িয়া যাওয়ার অটো পেয়ে যাবেন। অটো 25 টাকা করে নেবে। গোকনা বলে একটা জায়গা আছে, সেই গোকনায় যেতে হবে। কাকড়া মির্জানগর স্টেশন থেকে রওনা হয়ে গেলাম ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে যেহেতু আমি টোটো বুক করেছি, তাই জন্য টোটোর পুরো রেটটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যদি একা শেয়ারে যেতে চান তাহলে আপনাদের আমি দেখাচ্ছি কোথা থেকে আপনাদের অটো ধরতে হবে। যেহেতু আমি টোটো বুক করেছি তাই জন্য আমি টোটোতে চলে যাচ্ছি। আর আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে এই যে স্টেশন, এই স্টেশন থেকে হাঁটা পথে চলে আসবেন এই মোড়টা। এই মোড়ে আসার পরে এখানে অটো দাঁড়িয়ে থাকবে, এই অটো আপনারা গোকনায় যাচ্ছে এই অটোটা। আপনারা এই অটোতে উঠে বলবেন যে গাইনবাড়ি শিবতলা যাব, ওইখানে নেবে। 10 মিনিট হাঁটা পথে এই জগন্নাথ মন্দির আপনাদের যেতে হবে। চলুন তাহলে, মোটামুটি তাহলে আমি আপনাদের বলে দিলাম কাকড়া মির্জানগর স্টেশন থেকে কিভাবে আপনি আসবেন। চলুন আপনাদের দ্বাদশ কালী মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই, যখন যাবার পথে পড়ল। এখানে 12টি শিব মন্দিরে দেবাদিদেব মহাদেব 12টি নামে বিরাজ করছেন। দ্বাদশ কালী মন্দিরে ঢুকেই মধ্যস্থলে নন্দী মহারাজ বিরাজ করছেন। এই 12টি নাম হলো বাবা তারকনাথ, বিশ্বনাথ, বানেশ্বর, কাশীনাথ, ভগবান, ব্রহ্মা, পঞ্চানন, শিবনাথ, শম্ভুনাথ, কাকেশ্বর, পিঙ্গলেশ্বর ও বাবা বুড়ো শিব। মূল মন্দিরে বিরাজ করছেন মা আনন্দময়ী কালী মা। মূল মন্দিরের গর্ভগৃহের বাম পাশে লেখা আছে ফটো তোলা মানা, তাই আমি আর ফটো নিলাম না। দর্শন হয়ে গেল।
কিন্তু মায়ের ছবি তোলা মানা বলে আমি মায়ের ছবি তুললাম না। আরেকটা কথা আপনাদের বলে রাখছি যে আপনারা যখন এইখান দিয়ে যাবেন, এই রাস্তা পথে কিন্তু আপনাদের যে কচুয়া ধাম আছে, লোকনাথ বাবার আশ্রম, সেই কচুয়া ধাম পড়বে কিন্তু। তাহলে আমি আপনাদের বলবো যে একটা টোটো বা অটো বুক করবেন, বুক করে ধান্যকুড়িয়া অনেক দ্রষ্টব্য স্থান আছে, দর্শনীয় স্থান, অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনারা দর্শন করবেন। তারপর কচুয়া ধামটাও আপনারা অতি অবশ্যই দর্শন করবেন। তাহলে আপনাদের দুদিনের ধান্যকুড়িয়ার যে ভ্রমণটা খুব ভালো হবে। সোজা কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে টোটো করে আমি চলে এলাম। এইটা হচ্ছে স্বরূপনগরের মেন রোড। এখান থেকে টাকি রোড যাচ্ছে, ঠিক আছে। আপনারা যদি ধান্যকুড়িয়ায় যেতে চান ডাইরেক্টলি টোটো বুক না করে, তাহলে টোটো করে আপনারা চলে আসবেন স্বরূপনগরে। স্বরূপনগরে এখানে নামার পরে এখান থেকে আবার একটা টোটো ধরে আপনারা ধান্যকুড়িয়া যাবেন। আর এইটা হচ্ছে দেখুন কচুয়া ধাম যাওয়ার যে মেন তোরণটা, এখান থেকে মেন রোড থেকে যাতে মানুষেরা বুঝতে পারে এই রাস্তা দিয়ে কচুয়া ধাম যেতে হবে। আমি মোটামুটি আপনাদের সব রাস্তাটাই বলে দিচ্ছি কিভাবে যেতে হবে। যদি আপনারা সিঙ্গেল আসেন তাহলে আমি আপনাদের বলবো টোটো ধরে এই স্বরূপনগরে চলে আসতে। স্বরূপনগরে নেবে, এখান থেকে আবার একটা টোটো ধরে আপনাদের যেতে হবে ধান্যকুড়িয়া। এই আমরা চলে এসেছি ধান্যকুড়িয়া একদম। এই দেখুন ধান্যকুড়িয়ার মেন প্রবেশদ্বার। ধান্যকুড়িয়া গ্রামের প্রবেশপথের তোরণটি খুবই সুন্দর। গ্রামের প্রবেশের তোরণ দেখেই বোঝা যাচ্ছে গ্রামের সব দর্শনীয় স্থানও হবে এই রকম সুন্দর। এই হচ্ছে মেন টাকি রোড, এটা হচ্ছে ধান্যকুড়িয়া গ্রামে যাওয়ার প্রবেশপথ। এর ভেতর দিয়ে আপনারা ঢুকে যাবেন, ঢুকে গিয়ে সোজা হাঁটা পথে একটু এগোলেই আপনারা জগন্নাথ মন্দিরে চলে যেতে পারবেন। মোটামুটি মেন রাস্তা থেকে টাকি রোডের যে মেন আমি তোরণটা দেখালাম, সেই তোরণ থেকে 5 থেকে 8 মিনিট হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন এই জগন্নাথ মন্দিরে। চলুন আমি একদম জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। আপনাদের এবার ভালো করে এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটা দর্শন করাবো। একটা বড় প্রবেশদ্বার আর একটা ছোট প্রবেশদ্বার। বড় প্রবেশদ্বার যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এই প্রবেশদ্বার খোলা হয়, যদি গাড়ি ভেতরে ঢোকাতে হয়। আর নাহলে দর্শনার্থীদের বা ভক্তদের জন্য এই ছোট প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। চলুন এবার আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করে পুরো মন্দিরটা আপনাদের ভালো করে দর্শন করাই। ধান্যকুড়িয়া গ্রামে এক সম্মানিত মণ্ডল পরিবারের স্বর্গীয় অমিয়বালা মণ্ডল ও ওনার স্বামী স্বর্গীয় অনিল বরণ মণ্ডল মহাশয়ের অনুপ্রেরণায় মণ্ডল পরিবারের সদস্যগণ প্রভু জগন্নাথ দেবের ভক্ত আজ থেকে 15 বছর পূর্বে 2011 সালের 11ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার শুভ দিনে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। সাথে নাট মন্দির ও শিব মন্দিরও প্রতিষ্ঠা হয়। পরবর্তী সময়ে ধীরে ধীরে এই মন্দির আরও সুন্দরভাবে সাজানো হয়। কয়েকদিন পূর্বে মা বিমলা দেবীর মন্দিরও প্রতিষ্ঠা করা হয়। এখান দিয়ে আমি প্রবেশ করলাম ছোট গেট দিয়ে, সুন্দর বাঁধানো রাস্তা, চারিধার পাঁচিল দিয়ে ঘেরা। যাওয়ার পথে ডান দিকে সুন্দর বাগান, অপূর্ব মনোরম পরিবেশ ঘেরা এই মন্দির। এত সুন্দর লাগছে না, আমি প্রবেশপথ দিয়ে ঢুকেই কিন্তু অবাক হয়ে গেছি। প্রবেশপথ দিয়ে ঢোকার পরই ডান দিকে একটা ছোট বাগান দেখলাম, দুধারে গাছপালা লাগানো রয়েছে, আর সামনে প্রবেশদ্বার দিয়ে সোজা সিমেন্টের রাস্তা বাঁধানো। এই রাস্তা চলে গেছে, প্রথমে সোজা গিয়ে আপনারা ধাক্কা খাবেন নাট মন্দিরে। নাট মন্দিরটা দেখাবো, তার পেছনেই শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেব ওখানে বিরাজ করছেন, আর তার পাশে প্রভু জগন্নাথ দেবের মন্দির আছে। অপূর্ব লাগছে এই মন্দির প্রাঙ্গণ। চলুন আপনাদের এক এক করে সব মন্দিরগুলো ঘুরিয়ে দেখাই, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এছাড়া আমি আগে থেকে বলে রাখছি, এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, দুপুর এবং রাত্রিরে প্রসাদের ব্যবস্থা আছে, এবং থাকারও জায়গা আছে। আপনারা যদি একদিন বা দুদিন এই ধান্যকুড়িয়া গ্রামে থেকে পুরো গ্রামটা দেখতে চান, দর্শনীয় স্থান দেখতে চান, এবং এই মন্দিরের পবিত্রতা নিজের মন থেকে বুঝতে চান এবং ফিল করতে চান, তাহলে আমি বলবো একটা দিন আপনারা এই ধান্যকুড়িয়াতে থাকবেন। এই ধান্যকুড়িয়া গ্রামে থাকার জন্য কিন্তু একটা সুন্দর জায়গা, পরিবেশ তৈরি হয়েছে। এই সুন্দর জায়গাটা আমি ভালোভাবে আপনাদের দেখাবো, যাতে আপনাদের মনে
একটা ইচ্ছা জাগে এই ধান্যকরিয়া গ্রামে এসে জগন্নাথ মন্দির দর্শন করার। চলুন তাহলে এবার আমাদের জগন্নাথ মন্দির দর্শন শুরু করা যাক। বাঁধানো রাস্তার দুই পাশে সারিবদ্ধ সুপারি গাছ। প্রথমেই সামনে নাট মন্দির, চারিধার বিশাল বিশাল বৃক্ষের ছায়ায় মন্দির প্রাঙ্গণ একদম শীতল করে দিয়েছে। বিশাল নাট মন্দির। দর্শনার্থীরা এই মন্দিরে এলে প্রথমে নাট মন্দিরে এসে বিশ্রাম নেয়। ভজন, নাম সংকীর্তন, অষ্টপ্রহরের অনুষ্ঠান ও বিভিন্ন মন্দিরের অনুষ্ঠান এই নাট মন্দিরে পালিত হয়। নাট মন্দিরে 3টে প্রবেশ পথ, এই একটা প্রবেশ পথ, ওইখানে একটা প্রবেশ পথ, আর এই একটা প্রবেশ পথ। নাট মন্দির থেকে সরাসরি প্রভু জগন্নাথ দেবের মন্দির। এখান থেকে কিন্তু আপনারা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। নাট মন্দির থেকে বেরিয়ে সামনে কালো পাথর দিয়ে বাঁধানো ভগবান জগন্নাথ দেবের স্নানের জায়গা। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্থানে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। নাট মন্দিরের বাম পাশে নবনির্মিত মা বিমলা দেবীর মন্দির। মা বিমলা দেবী আদি পরাশক্তির একটি স্বরূপ, যাকে তন্ত্রে জগন্নাথের তান্ত্রিক স্ত্রী বা রক্ষাকর্ত্রী হিসেবে গণ্য করা হয়। তান্ত্রিক পূজারীরা জগন্নাথের আগে বিমলা দেবীকে পূজা করেন। এমনকি জগন্নাথের প্রসাদও প্রথমে বিমলা দেবীর মন্দিরে নিবেদন করার পরই মহাপ্রসাদ হিসেবে গণ্য করা হয়। মা বিমলা দেবীর দর্শন হয়ে গেল, এবার দেবাদিদেব মহাদেবের দর্শন করি। মা বিমলা দেবীর মন্দিরের পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির। মন্দিরের চূড়ায় অপূর্ব দুধ সাদা রঙের মহাদেবের মূর্তি। দেবাদিদেব মহাদেব চূড়ায় বসে ডান হাত দিয়ে সকল ভক্তদের আশীর্বাদ করছেন। নমঃ শিবায়। চলুন গর্ভগৃহে গিয়ে ভগবান শিবের দর্শন করি। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः भवभयहर करुणाकराय अनन्ताय नमो। খুব সুন্দর লাগছে, মন শান্তিতে ভরে যাচ্ছে। এত সুন্দর মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ না, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এক একটা আশ্রম যাচ্ছি, এক একটা মন্দির যাচ্ছি, আর আমার মন প্রাণ ভরে যাচ্ছে সেইগুলো দর্শন করে। আপনাদেরও আমি দর্শন করাতে পারছি বলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এই মন্দিরের একটা সুন্দর পুষ্করিণী আছে, চলুন আপনাদের সেই পুষ্করিণীটা একবার দেখিয়ে দিই। টিউবওয়েল আছে হাত পা ধোয়ার। সুন্দর বাঁধানো পুষ্করিণীর পাড়। পুষ্করিণীর জল একদম শান্ত ও স্বচ্ছ। আপনারা এলে অবশ্যই পুষ্করিণীর বাঁধানো পাড়ে বসে মনকে একটু শান্ত করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে।
কমেন্ট বক্সে কিন্তু জানাবেন অতি অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনাদের কিরম লাগছে এই জায়গাটা। শান্ত মনোরম পরিবেশ ঘেরা জায়গা। চলুন এবার যে প্রভু জগন্নাথ দেবকে যেখানে ভোগ রন্ধন করা হয়, সেই ভোগ কোথায় রন্ধন করা হয় সেটা আমি একবার আপনাদের দেখাই। বাসন মাজা, ভগবানের বাসন মাজা জায়গা। আচ্ছা, এইটা এখানে প্রভু জগন্নাথ দেবের যে রন্ধন হয়, যে বাসনপত্র, সেগুলো ধোয়ার এখানে জায়গা, আলাদা জায়গা। আর এটা হচ্ছে এটা হচ্ছে ভগবানের জিনিসপাতি থাকে, এটা হলো ভাড়া ঘর। ভাড়ার ঘর। আচ্ছা, এইটা হচ্ছে ভাড়ার ঘর। আর এইটা হচ্ছে এটা হলো রন্ধন। রন্ধনশালা। আচ্ছা, আপনি কি এখানে মানে ঠাকুরের ভোগ রন্ধন করেন? আপনার নাম কি? আমার নাম হলো ওই লক্ষ্মী। লক্ষ্মী। আচ্ছা আমরা রেখে দিয়েছে লক্ষ্মী। আচ্ছা। আর এখানে যে দর্শনার্থীরা যদি আসে, আসার পরে যদি প্রসাদ গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক হন, তাহলে মানে দুপুরের প্রসাদ কি কি মোটামুটি হয় আয়োজন? মোটামুটি এখানে হয় গোবিন্দভোগ চালের অন্ন, হুম আচ্ছা পুষ্প অন্ন, হুম পরমান্ন মানে পায়েস, হুম আচ্ছা ডাল হয়, হুম আচ্ছা যে কোনো একটা রসা হবে, হুম দুটো ভাজা হবে, আর হচ্ছে তোমার এই চাটনি হবে, হুম। পাঁপড় থাকে। গেস্টরা আসলেই মানে একটু সব ঠিক আছে, মানে আগে থেকে বলে রাখলে এখানে ব্যবস্থা হবে। ব্যবস্থা হয়। আচ্ছা, আর রাত্রিরে যদি থাকে, যারা রাত্রিরে ঘর তো আছে এখানে, রাত্রিরে থাকলে রাত্রিরে কি খাবার হবে? রাত্রি ওনারা যেটা বলবে মানে নিরামিষ মেনু যেরকম যে বলবে। কেউ ডাল ভাত খায়, কেউ ভগবানের রুটি সেবা হয়, কি লুচি সেবা হয়, সেইগুলো খায়। আর সকালে টিফিন যদি হয়, টিফিন টিফিনটা খুব একটা ঘাড়ে নিই না, মানে পেরি উঠিনে বলি, তাও আর্জি করা যদি মুড়ি তরকারি, মুড়ি তরকারি চা এইটা হ্যাঁ, হয়। চা। চলুন এবার আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করি। সুন্দর গাছ লাগানো আছে, আর ডান দিকে তুলসী মঞ্চ। শ্বেতপাথরের তুলসী মঞ্চ মূল মন্দিরের ডান পাশে। তুলসী পাতা জগন্নাথ দেবের খুব প্রিয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু নিজেই তুলসীকে পবিত্র উদ্ভিদ হিসেবে আশীর্বাদ করেছেন, তাই জগন্নাথের ভোগ বা পুজোয় তুলসী অপরিহার্য। এই পবিত্র ছোঁয়ায় মহাপ্রসাদ আরও পবিত্র হয়ে যায়। 7 ধাপ শ্বেতপাথরের সিঁড়ি পেরিয়ে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের সামনের দালান। মন্দিরের সম্পূর্ণ মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া। গর্ভগৃহের বাম পাশে দান বাক্স। গর্ভগৃহের মধ্যস্থলে কালো পাথরের বেদিতে প্রভু জগন্নাথ দেব, পাশে বোন সুভদ্রা ও দাদা বলভদ্র বিরাজ করছেন। প্রভু জগন্নাথ দেবের বাম পাশে সুদর্শন দেবকে রাখা আছে। বাম পাশের নিচে শ্বেতপাথরের মা লক্ষ্মী ও পাশে পেতলের রাধাকৃষ্ণের ছোট মূর্তি বিরাজ করছেন। মা সুভদ্রার সামনে সিংহাসনে নারায়ণ শিলা। গর্ভগৃহের কোণায় ভগবানের শয়নসজ্জা। থাকার ব্যবস্থা আছে, কিন্তু ডবল বেডরুম আছে আর 4 বেডের রুম আছে। কেননা এইখানে এইগুলো সব মেনটেন করতে গেলে তো টাকা পয়সা দরকার লাগে, সুতরাং তাই জন্য মূল্য দিয়ে কিন্তু আপনাদের এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই ডবল বেডরুম এবং 4 বেডের রুম। আমরা এখন ঢুকে গেছি একটি ডবল বেডরুমে। দুজনের শোয়ার খাট, দুটো চেয়ার, র্যাক, আর একদম ভেতরে ঢুকলে অ্যাটাচ টয়লেট, ফ্যানও আছে।
জানলা খুললে বাগান ও পুষ্করিণী, সুন্দর হাওয়া পাবেন। এবার দেখুন বড় একটি রুম, যেখানে 5 জনের থাকার ব্যবস্থা আছে। খাটে 3 জন ও আলাদা মেঝে বিছানা দেওয়া হবে 2 জনের। ঘরে 4টে জানলা, সাথে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। ঘর বুকিং ও প্রতিদিনের রেট নিচে ফোন করে জেনে নেবেন। আপনারা যদি অনেকজন আসেন তাহলে গ্রুপ বুকিংয়ের জন্য কথা বলে নিতে পারেন। আমি নিচে ডিটেলস ফোন নাম্বার দিয়ে দিলাম। মোট এখানে 20খানা ঘর আছে, কিন্তু কিছু অ্যাটাচ টয়লেট আর কিছু উইদাউট অ্যাটাচ টয়লেট। ঘরের ছাদ থেকে মন্দির প্রাঙ্গণ অপূর্ব দেখাচ্ছে। ছাদে সুন্দর ফুল ফুটেছে। পুরো আমের মুকুল ধরেছে, প্রচুর আম হবে। চলুন এবার আমরা পঞ্চতত্ত্ব বিগ্রহ দর্শন করি। নতুন গৃহ নির্মাণ হয়েছে, তবে রাস্তার ধুলোর কারণে প্লাস্টিক দিয়ে সব ঢাকা দেওয়া রয়েছে। পরবর্তীকালে কাঁচ দিয়ে ঢাকা হবে। এখনো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। আস্তে আস্তে মন্দিরটা বড় করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে পঞ্চতত্ত্ব হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের 5টি ভিন্ন রূপ বা অবতার, যারা কলিযুগে হরিনামের প্রচারের জন্য নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। মধ্যিখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, ডান দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাশে শ্রী নিত্যানন্দ প্রভু, যিনি শ্রী বলরামের অবতার। ডান দিকের শেষে শ্রী অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, যিনি কৃষ্ণকে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান করেছিলেন। বাম দিকে মহাপ্রভুর পাশে শ্রী গদাধর পণ্ডিত, রাধারানীর অবতার। আর বাম দিকের শেষে শ্রী শিবাস ঠাকুর, নারদ মুনির অবতার। চলুন এবার প্রভু জগন্নাথ দেবের আরতিটা আপনাদের দর্শন করাই। ভগবান শিব একবার গোলকধামে ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গিয়ে দেখেন বিষ্ণুর খাবার থালা থেকে কয়েক টুকরো এঁটো খাদ্য মাটিতে পড়েছে। মহাদেব বিষ্ণুকে এবং বিষ্ণু মহাদেবকে আরাধ্য জ্ঞান করেন, তাই মহাদেব সেই উচ্ছিষ্ট গ্রহণ করেন। সেই সময় অসাবধানতাবশত দাঁড়িতে এঁটো লেগে যায়। শিবলোকে ফেরার পর দেবর্ষি নারদ তাঁর দাঁড়িতে নারায়ণের উচ্ছিষ্ট দেখে তা প্রসাদ হিসেবে খেয়ে ফেলেন। তা জানার পর দেবী পার্বতী ক্রুদ্ধ হন। তার ন্যায্য অংশ না পেয়ে তিনি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের কাছে নালিশ করেন। ভগবান হরি তাকে শান্ত করে বলেন, কলিকালে তিনি বিমলা রূপে নিত্য তাঁর এঁটো প্রসাদ পাবেন, তাই এখনও মা বিমলা দেবী ভগবান জগন্নাথের উচ্ছিষ্ট প্রসাদ খান। এখন সময় হচ্ছে 1:45, আর আমার গাড়ি হচ্ছে কাঁকড়া মির্জানগর থেকে 2:20। এই 45 মিনিট 1 ঘন্টার ভেতর আমি এক ঝলক ধান্যকুড়িয়ায় যে 3-4টে দর্শনীয় স্থান আছে আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দিই। 340 বছর আগে 1080 বঙ্গাব্দে নদিয়া থেকে শ্রী জগন্নাথ দাস এখানে এসে জঙ্গল পরিষ্কার করে পরিবার নিয়ে থাকতে শুরু করেন। তারপর আস্তে আস্তে আরও ব্যবসায়ী ধান্যকুড়িয়া গ্রামে আসেন। তাদের মধ্যে
গাইন সাউ বল্লভ পরিবার উল্লেখযোগ্য। ইউরোপীয়দের সাথে সুসম্পর্কের জন্য তাদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটে। সেই সাথে পরবর্তীকালে তাদের তৈরি প্রাসাদে স্বাভাবিকভাবে ইউরোপিয়ান শৈলী দেখা যায়। আমরা এখন চলে এসেছি গাইন বাগান বাড়িতে। বিশাল প্রবেশদ্বার, গেটের ওপরে সিংহের সাথে লড়াইরত দুটি মানুষের ভাস্কর্য, যা বাঘ সিংহের লড়াই হিসেবে পরিচিত। গাইন গার্ডেন টাকি রোডের পাশে ঐতিহ্যমণ্ডিত একটি স্থাপত্য। 19 শতকের মাঝামাঝি স্বর্গীয় মহেন্দ্রনাথ গাইন এই অসাধারণ গাইন বাগান বাড়ি তৈরি করেছিলেন, যেটা মধ্যযুগীয় ইউরোপিয়ান স্থাপত্যর ক্যাসেলের মতো দেখতে। 30 একর জুড়ে গাইনদের ক্যাসেলটা দেখে মনে হলো রূপকথার কোনো গল্পের সামনে দাঁড়িয়ে আছি। ক্যাসেলের সামনে একটি ছোট জলাশয় আছে, সেই জলে বাগান বাড়ির প্রতিচ্ছবি বাড়িটার কত ইতিহাস মনে করিয়ে দিচ্ছে। বিশাল জায়গা জুড়ে ধান্যকুড়িয়া হাই স্কুল। 1885 খ্রিস্টাব্দে এই ধান্যকুড়িয়া হাই সেকেন্ডারি স্কুলটি তৈরি হয়েছিল। আমরা এখন চলে এসেছি সাউদের শ্রী রাধাকৃষ্ণজিউয়ের মন্দিরের একদম সামনে। মন্দির এখন বন্ধ আছে, তাই আমরা বিগ্রহের দর্শন করতে পারবো না। চলুন সামনেটা একটু দেখে নিই। এই জায়গাটির নাম শিবতলা। কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে অটো করে নেবে হেঁটে যেতে হবে জগন্নাথ মন্দিরে। আমি স্টেশন থেকে বেরিয়ে যে অটোটা দেখিয়েছিলাম, সেই অটোটা এখানে এসে থামবে। এখানে ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই জন্য আমি ভিডিওগ্রাফি করলাম না, জাস্ট গেটের বাইরে থেকে এক ঝলক আপনাদের ছবিটা তুলে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন চলে এসেছি গাইন বাড়িতে। বিশাল গেট দিয়ে প্রাসাদের সামনে দাঁড়াতেই মনে হলো বহু বছর পিছিয়ে গিয়ে কোনো একটা সময় চলে গেছি। বাড়ির মূল অংশে প্রবেশের আগে মাঠের একপাশে একটি নহবতখানা, কোনাকুনি অপূর্ব দেখতে রাসমঞ্চ ও প্রায় 150 বছরের পুরনো কুলদেবতা শ্রী শ্যামসুন্দরজিউয়ের মন্দির। ঠিক গাইন বাড়ির পেছনে হচ্ছে মহাপ্রভুর মন্দির। চলুন মহাপ্রভুর মন্দিরটা বাইরে থেকে এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আপনারা যখন এই জগন্নাথ মন্দিরে এসে এক রাত্রি বাস করবেন, তখন কিন্তু আপনারা এই মন্দির যেগুলো দেখাচ্ছে সেগুলো আপনারা ঘুরতে পারেন। কিন্তু যে বাড়িগুলো দেখালাম, গাইন বাড়ি, সাউ বাড়ি এবং বল্লভ বাড়ি, ওখানে কিন্তু ঢোকার অনুমতি নেই, কিন্তু মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারেন। এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী মহাপ্রভুজিউয়ের মন্দিরে। বিশাল নাট মন্দির, গর্ভগৃহ বন্ধ আছে, তাই বিগ্রহের দর্শন হলো না। শ্রী শ্রী মহাপ্রভুজিউয়ের মন্দির থেকে একটু হাঁটা পথে চলে এলাম শ্রী শ্রী রাধা দামোদর ধামে। গর্ভগৃহে রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ, পাশে প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলভদ্র, আর এক পাশে শ্রী গৌরাঙ্গ ও নিত্যানন্দ প্রভু, অনেক গোপালের মূর্তি, এক কথায় অপূর্ব গর্ভগৃহের সৌন্দর্য। আমরা এখন চলে এসেছি সাউ বাড়িতে। প্রায় 200 বছর আগে স্বর্গীয় প্রতীকচন্দ্র সাউ এই দোতলা বাড়িটি তৈরি করেছিলেন। বাড়ির বাইরে থেকে ছবি তুলতে হলো। সামনে একটি তুলসী মঞ্চ। বাড়ির বাইরে দেখে মনে হলো সেইভাবে এই প্রাচীন বাড়িটির পরিচর্যা হয় না। আমরা এখন চলে এসেছি বল্লভ বাড়িতে। সাদা সোনালি রং আর পঙ্খের কাজ করা দারুণ সুন্দর এই বল্লভ বাড়ি। প্রাসাদের ওপরে 3টে ইউরোপীয় ধাঁচের পুতুল আর 2 কোণায় 2টো পুতুল। এই পুতুলগুলোর জন্যই বল্লভ বাড়িকে পুতুল বাড়ি নামেই সবাই চেনে। আজ থেকে প্রায় 150 বছর আগে স্বর্গীয় শ্যামাচরণ বল্লভ পাট ব্যবসায় লাভবান হয়ে এই অপূর্ব ম্যানশনটি তৈরি করেছিলেন। লোহার কারুকার্যময় গেট পেরিয়ে বাগানের মধ্যে একটি ছোট তুলসী মঞ্চ। বল্লভ বাড়ি থেকে একটু হেঁটে চলে এলাম রাসমঞ্চে। নবরত্ন শৈলীর এই রাসমঞ্চটি অপূর্ব দেখতে। রাসের সময় রাধাকৃষ্ণকে এনে পুজো করা হয়। বিরাট মেলা বসে। ধান্যকুড়িয়াতে যে বৈষ্ণব ধর্মের ছোঁয়া ছিল তা এই রাসমঞ্চই প্রমাণ করে দিয়েছে। ধান্যকুড়িয়াকে মন্দির নগরে বলা যেতে পারে, কেননা চারিধারে খালি মন্দির। আর যে বাড়িগুলো আমি আপনাদের দেখালাম তাদের কেউ এখানে থাকে না, সবাই কলকাতায় থাকে, তাই জন্য সবসময় বন্ধ থাকে। পুজোর সময় খালি আপনারা খোলা পাবেন, পুজোর সময় আপনারা দর্শন করতে পারবেন। চলুন জগন্নাথ দেবের মাসির বাড়িটা আপনাদের একবার দর্শন করিয়ে দিই।
সর্বশেষে আমরা চলে এসেছি মণ্ডল লজে। এই পরিবারের স্বর্গীয় অমিয়বালা মণ্ডলের অনুপ্রেরণায় ধান্যকুড়িয়াতে জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে, যেটি আমরা আজ দর্শন করেছি। এই মণ্ডল লজটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে জগন্নাথ দেব রথে করে এসে 9 দিন থাকে। এখন বাড়ির অধিকাংশ বন্ধ আছে, সবাই কলকাতায় থাকার জন্য। আমি যে কাঁকড়া মির্জা স্টেশন থেকে টোটো বুক করে এসেছিলাম, সেই দাদার নাম হচ্ছে সুব্রত দাদা। আচ্ছা দাদা, আপনি তো এখানে টোটো চালান, তো এই মন্দিরে আসার জন্য আপনি মোটামুটি দর্শনার্থীদের নিয়ে আসেন, তো আপনার কীরকম রেট ওখান থেকে যদি একবার দেখেন, আসেন? আপনি স্টেশন থেকে যখন টানা জগন্নাথ মন্দিরে আসবেন, আমাদের 150 টাকা ভাড়া আছে। আচ্ছা, কতজন লোক তাহলে? 4 জন, 5 জন, 3 জন, 2 জন, 1 জন হলেও 150 টাকা। 150 টাকা। কারণ একটা গাড়ি রিজার্ভ করে আসতে আর হয়। কত সময় নেবে? সময় লাগবে স্টেশন থেকে আসতে আধা ঘন্টা, আধ ঘন্টা। পুরো আধা ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, আর যদি ধরুন এখানে কি কি দর্শনীয় স্থান আছে দেখার? হ্যাঁ, দর্শনীয় স্থান বলতে ধান্যকুড়িয়া বল্লভবাড়ি, গায়েনবাড়ি, রাজবাড়ি, লোকনাথ মন্দির। আচ্ছা, ভিতরে আরেকটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। আচ্ছা, বেনিমাধব। আচ্ছা, আমাদের কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। আচ্ছা, এগুলোই আছে। এগুলো মোটামুটি আপনি 3 ঘন্টা 4 ঘন্টার ভেতর দেখিয়ে দিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। আর গাইনবাড়ি, বল্লভবাড়ি, সাউবাড়িটা সাউবাড়ি। বাইরে থেকে দেখতে হবে, কেননা ভেতরে ঢোকার অনুমতি না, নেই। পুজোর সময় আসলে পুজোর সময় আসলে ও ভেতরে দেখা ঢোকা যাবে, কিন্তু তা পুজো ছাড়া বাইরে থেকেই দেখতে হবে। আর আর এই যে মন্দিরটা পুরো আপনি দর্শন করাবেন। আর মন্দিরে যদি আর যদি কেউ এখানে থাকে, এক রাত্রি থাকে, ধরুন সকালবেলা এলো, সেই রাত্রিটা থাকলো, তাদেরকে দিনের বেলা আপনি ঘুরিয়ে দিলেন এই স্থানগুলো, আর তারপরের দিন আবার কাঁকড়া মির্জানগর স্টেশনে ছেড়ে দিলেন, তার জন্য রেটটা কিরকম? একই রেট? না, তাহলে তখন তার জন্য সাইড সিন গুলো ঘোরাতে হবে, তো একটা সময়ের ব্যাপার হ্যাঁ, আছে। কিরকম? তার জন্য আমাদের সাইড সিন ঘুরিয়ে হুম। জগন্নাথ মন্দিরে নামিয়ে দেবো, প্লাস জগন্নাথ মন্দির থেকে নিয়ে আবার স্টেশনে তুলে দেবো। 600 টাকা ভাড়া আছে। 600 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন, তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।